পাকিস্তান না থাকলে ইসরায়েলের হাল খারাপ করে দিতাম। যদি যুদ্ধ শুরু হয় এবং পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তাহলে ইসরায়েলের ওপর আক্রমণ করতে হবে। সরাসরি ইসরায়েলের ওপর আক্রমণের হুঁশিয়ারি দিল তুরস্ক। ইউএসএ হরমুজ কন্ট্রোলে নামতেই ইরানের হয়ে যুদ্ধে সরাসরি তারা ঢুকছে, আর এই হুমকি ঘিরে নতুন করে বিপদ তৈরি হয়েছে। তাহলে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সবচেয়ে বড় বিস্ফোরক মন্তব্য এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছ থেকে। শনিবার একটি রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়ে সরাসরি ইসরায়েলকে নিশানা করেন তিনি। তার বক্তব্য, আমেরিকা এবং ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে যদি পাকিস্তান মধ্যস্থতা না করত তাহলে পরিস্থিতি অন্যদিকে গড়াতো। এমনকি তিনি দাবি করেছেন পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তুরস্ক সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না। এরদোগানের কথায় স্পষ্ট যুদ্ধের সুর। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদেরও প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাতে হবে। শুধু তাই নয়, অতীতের সামরিক অভিযানগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, যেভাবে আমরা লিবিয়া এবং নাগোর্নো কারাবাথে প্রবেশ করেছিলাম সেভাবেই আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। তো টার্কিশ প্রেসিডেন্ট তিনি তার বক্তব্যে কি বলতে চেয়েছেন একবার শোনাবো। İlan edildiği gün İsrail 254 Lübnanlıyı barbarca katletti. Gözünü kan ve kin bürümüş soykırım şebekesi her türlü insani değeri hiçe sayarak hiçbir kural ve ilke tanımadan günahsız yavruları, kadınları, sivilleri öldürmeye devam ediyor. Ateşkesin এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে, কারণ এটি সরাসরি এক সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোগান। তার অভিযোগ, রক্ত আর ঘৃণায় অন্ধ হয়ে গেছেন নেতানিয়াহু। এই মন্তব্যে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে বলেই মনে করা হচ্ছে। তবে তুরস্কের এই হুমকির জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে তারা ইরানের জিহাদি শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং কোনো হুমকির কাছে মাথা নত করবে না। পাশাপাশি এরদোগানের বিরুদ্ধে কুর্দিশ জনগণের ওপর দমনপীড়নের অভিযোগ তুলে খোঁচাও দেওয়া হয়েছে। এই উত্তেজনার আবহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস তুরস্কের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, তুরস্ক ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে এবং ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে প্রহসনমূলক বিচার চালানোর চেষ্টা করছে। এই অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। এদিকে যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবেই দেখা হচ্ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠককে। সেখানে মুখোমুখি হয়েছিল আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল। প্রায় 21 ঘন্টা ধরে চলা এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এক প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকের সময়ই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 12 বার হটলাইনে যুক্ত হন তাঁর প্রতিনিধিদের সঙ্গে। অর্থাৎ আলোচনার প্রতিটি মুহূর্ত তিনি নিজে নজরে রাখছিলেন। এই বিষয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ট্রাম্প শুধু নির্দেশই দিচ্ছিলেন না, বরং প্রতিটি মিনিটের আপডেট নিচ্ছিলেন। তার কথায় এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা প্রতিটি মুহূর্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছি। তবে শেষ পর্যন্ত আলোচনার ফল শূন্য। আমেরিকার তরফে স্পষ্ট জানানো হয়েছে ইরান তাদের শর্ত মানতে রাজি হয়নি, ফলে কোনো চুক্তি ছাড়াই বৈঠক ভেস্তে যায়। আমেরিকা তাদের লক্ষণ রেখা স্পষ্ট করে দিয়েছে, কোন বিষয়ে আপোষ করা সম্ভব আর কোন বিষয়ে নয় তা জানানো হয়েছিল ইরানকে, কিন্তু সেই শর্ত মানতে অস্বীকার করে তেহরান। অন্যদিকে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলেও জেডি ভান্স সাফ জানিয়ে দেন এই ব্যর্থতার দায় পাকিস্তানের নয়। তার মতে পাকিস্তান অত্যন্ত দক্ষতার সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করেছে এবং দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব হয়নি। পাল্টা ইরানের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরানি প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন তারা দেশের স্বার্থে কোনো আপোষ করতে রাজি নন। তাদের দাবি, আমেরিকা অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় দাবি চাপিয়ে দিতে চেয়েছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ইরানের বক্তব্য অনুযায়ী তারা ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল,
কিন্তু আমেরিকার অতিরিক্ত চাপ এবং শর্তের কারণেই আলোচনা ব্যাহত হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার ব্যর্থতা, তুরস্কের সরাসরি যুদ্ধের হুমকি এবং ইসরায়েলের পাল্টা অবস্থান, এই তিনটি বিষয় এখন মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে যদি দ্রুত কোনো সমাধান না বেরোয় তাহলে এই উত্তেজনা পূর্ণ মাত্রার যুদ্ধে পরিণত হতে পারে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আসন্ন যুদ্ধ অনিবার্য? সেই নিয়েই কিন্তু তরজা বা চর্চা চলছে জোর কদমে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো রকম সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তার কথায় আমেরিকার প্রতিনিধি দল চুক্তি ছাড়াই দেশে ফিরছে। ভান্স বলেছিলেন, আমরা টানা 21 ঘন্টা ধরে আলোচনা চালিয়েছি, ইরানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আমাদের দিক থেকে একটি সহজ এবং পরিষ্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি ছিল আমাদের শেষ এবং সেরা প্রস্তাব। এখন দেখার ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, আলোচনার সময় আমেরিকার রেড লাইন বা সীমারেখাগুলি স্পষ্ট করে তুলে ধরা হয়েছিল। কোন কোন বিষয় আমেরিকা আপোষ করতে প্রস্তুত এবং কোন বিষয়গুলিতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তা পরিষ্কারভাবে জানানো হয়েছিল, কিন্তু তার কথায় মনে হচ্ছে ইরান সেই শর্তগুলি মানতে আগ্রহী নয়। তো এই বৈঠক ভেস্তে যাওয়ার পর বা ভেস্তে যাওয়া প্রসঙ্গে জেডি ভান্স কি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে, আসুন শুনে নেওয়া যাক। Good morning, everybody. And let me say a couple of notes of appreciation. First of all, to the Prime Minister of Pakistan and to Field Marshal Munir, who were both incredible hosts. And whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Questions? Sir, Nick Robertson from CNN. Precisely what have they rejected here? Can you help us understand it a little bit? Well, I won't go into all the details because I don't want to negotiate in public after we've negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।